দর্শক স্বাগত জানাচ্ছি মানব জমিনে। ডাকসু নির্বাচন একদম দরজায় করানো আছে এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন উমামা ফাতেমা। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে ভিপি পদের জন্য লড়ছেন। আমরা আজকে তার সাথে আলাপ করব। উমামা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। প্রথমে যে বিষয়টিতে আসতে চাই যে আপনি ভিপি হওয়ার পেছনে আপনার মূল মোটিভেশনটা কি ছিল এবং ছাত্র রাজনীতিতে আসার শুরুটা আসলে কেমন আপনার? প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির সাথে মনে হয় আমি যুক্ত ছিলাম 2016-17 এই সময়গুলো থেকে। পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্যাটার্ন এবং আমাদের ক্লাসে শিক্ষকরা যেভাবে করে ক্লাস নেয় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমার মধ্যে কোশ্চেন হওয়া শুরু করে। পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে আবাসন সমস্যা, খাবারের প্রচণ্ড সমস্যা, তারপর এখানে ভালো হেলথ ফ্যাসিলিটিস নেই। তো এই জিনিসগুলো থেকে আমি প্রথম রিয়েলাইজ করা শুরু করি যে আমরা আসলে বাংলাদেশের আসলেই সাধারণ মানুষের সেই অর্থে কোনো নাগরিক অধিকার নেই। তো আমি তখন ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম এবং তখন শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমলে আমরা চেষ্টা করেছিলাম ক্যাম্পাসটাকে যেভাবেই হোক ছাত্রলীগের একটা বিরোধী পক্ষ যাতে হচ্ছে স্ট্রংলি উপস্থিত থাকে। তো ওই একই সময়ে দেখা গেছে যে ক্যাম্পাসে স্টুডেন্টদের অধিকারের কথা বলা, একই সাথে আমাদের পড়াশোনাটাও যাতে আমরা সিরিয়াসলি করতে পারি, তো পড়াশোনাটাও চালিয়ে যাওয়া, এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ছিলাম। পরে 5 আগস্টের পরেই তো বলা যায় যে যখন শেখ হাসিনা পতন হলো এবং আমরা ছাত্ররা দেখা যায় একটা মেইন স্ট্রিমে চলে আসলাম, তখন আমাদের মধ্যে ধরেন এক ধরনের একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে। আচ্ছা, দেশটাকে ঠিক করা লাগবে, রিফরমেশন করা লাগবে, সংস্কার করতে হবে। তো আমরা তখন মেন্টালি আচ্ছা ঠিক আছে, এখন রিফরমেশনের লাইনে যেতে হবে। তো তখন তো আমি প্রথম ছাত্র রাজনীতির আমি ছাত্র এনটিটিটার মধ্যেই ছিলাম, তবে আমি ছাত্র রাজনীতির বাইরে গিয়ে আসলে বলা যায় তখন ন্যাশনাল ইস্যুসগুলো নিয়েও তখন অনেক বেশি কনসার্ন হওয়া শুরু করি। পরবর্তীতে বৈষম্য বিরোধী থেকে যখন বৈষম্য বিরোধী মুখপাত্র হয়ে যাই, বৈষম্য মুখপাত্র থেকে আবার যখন আমি প্রায় ছেড়ে দিব, ওই সময়গুলোতে হচ্ছে আমি আবার যেটা রিয়েলাইজ করি যে আমার আসলে ক্যাম্পাসে যাওয়াই বেটার। কারণ আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমি ওনারশিপটা আমার কাজ করে ক্যাম্পাসের প্রতি। তো আমি সেজন্যই যেটা করেছিলাম, ক্যাম্পাসের এসে দেখা যায় যে ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আবার মনোযোগ দিই। একই সাথে যেহেতু জুলাই অভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিয়েছে, তো শহীদ আহতের বিচার নিয়ে আমি অনেক বেশি ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলেছি, এখনও কথা বলে যাচ্ছি অনবরত। তো ওইটাই বলা যায় একটা যাত্রা। বিপি হওয়াটা কোনো কিছুই, এটা কোনো আলাদা কিছু না। এটা বলা যায় আমরা যেহেতু দীর্ঘ সংগ্রামের একটা ইতিহাস আমাদের আছে, ওটা ওই পালা বদলের মধ্যেই কিন্তু এই ডাকসু নির্বাচনে দাঁড়ানোটা সেটারই একটা অংশ। যদি বলেন যে ভিপি হিসেবে কেন দাঁড়িয়েছে, আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটিতে নারী ভিপি নির্বাচিত হওয়ার সময় আসলে চলে আসছে। কারণ স্বাধীনতার পরে 54 বছরে কিন্তু কোনো নারী এখানে ভিপি হিসেবে আসেনি, আর ডাকসু ইলেকশনে কিন্তু হয় নাই। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার ফিল্ড যখন স্টাডি করা শুরু করি, আমি আমার সম্ভাবনাগুলো স্টাডি করা শুরু করি, তখন আমি একটা জিনিস টের পাই যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে একটা চেঞ্জের প্রতি একটা আর্জ আছে, যেটা ছাত্র সংগঠনগুলো কোনোভাবেই পূরণ করতে পারছে না। বিশেষ করে ছাত্র রাজনীতি প্রসঙ্গে যে ধরনের সংস্কার স্টুডেন্টরা আশা করেছিল, সেই ছাত্র রাজনীতির প্রসঙ্গে কিন্তু রাজনৈতিক সংগঠন এবং প্রশাসন তার কোনো ধরনের পরিবর্তনের আভাস দিতে পারেনি। আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে ধরনের সমস্যাগুলো আমরা দৈনন্দিন জীবনে ফেস করি, আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, দেখা যাচ্ছে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো সেই একই মতাদর্শের বিতর্কের মধ্যে আটকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি রিয়েলাইজ করি যে আসলে এখানে আবার মেয়েদের যেভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এই জায়গাগুলো রিয়েলাইজ করে আমি প্রথম যেটা বুঝতে পারি যে এখানে আসলে একটা হিউজ ভ্যাকিউম। স্টুডেন্টরা তাদের কোনো প্রতিনিধি ওই অর্থে পাচ্ছে না যে তাদের ভোকাল হয়ে কথা বলবে, এবং মেয়েদের মধ্যেও কিন্তু প্রতিনিধিত্বটা একদমই নষ্ট হয়ে গেছে। তো এই ভ্যাকিউমগুলো টার্গেট করে আমি যখন বুঝি যে হ্যাঁ এখানে আসলে কাজ করাটা খুবই জরুরি, তখন আমি সিদ্ধান্ত নিই যে আসলে এখানে দাঁড়িয়ে ভিপিতেই দাঁড়াতে হবে। এবং কারণ ঢাকা ইউনিভার্সিটি এই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য আসলে অন্য পদ থেকে আমি দাঁড়িয়ে অ্যাড্রেস করতে পারবো না, বরং এই পদটা আমার জন্য সবথেকে উপযুক্ত। তো আমার বিপরীতে কে দাঁড়াবে না দাঁড়াবে এই ইকুয়েশনগুলোর মধ্যে আমি ছিলামই না। আমার কথা হচ্ছে আমি ভিপিতে দাঁড়াবো, অ্যান্ড বাকি যে আমার অপোজিটে দাঁড়াবে আমি ফাইটটা করবো, জিতে হারে আমি ফাইটটা করবো, ওই মন মানসিকতার মধ্যেই ছিলাম। আচ্ছা, আপনি তো বিজ্ঞানের ছাত্রী, একই সাথে এখন রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন, দুটি কিভাবে আসলে সমন্বয় করেন? যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে তো আমি আসলে ছাত্র রাজনীতির ক্যাম্পাসের স্টুডেন্ট পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম। ওই সময়ও দেখা যেত এই প্রবলেমগুলো আমি ফেস করতাম। দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের ক্লাস বলি, তারপর দেখা যাচ্ছে ল্যাব, আমার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লাস থাকতো বা 1টা পর্যন্ত ক্লাস থাকতো, এরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ব্রেক, এরপর 2টা থেকে ল্যাব শেষ হয় 5টা বাজে।
তো 5টার পরে হয়তো আমি কলা ভবনে যেতাম, গিয়ে একটু কথাবার্তা বলতাম, বা মাঝে মাঝে দেখা যেত 12:30 বাজে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন আমি কলা ভবনে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলতাম। তো আমি টাইম ভাগ করে নিতাম, যেহেতু দিনের বেলাটা ক্লাস থাকতো, বিকাল বেলাটা আমি দেখা যেত কলা ভবন বা এইসব এরিয়ায় সময় দিতাম, রাতের দিকে আবার হলে এসে মানে পড়াশোনাটা একটু গুছিয়ে নিতাম, কী পড়বো না পড়বো, কালকে ক্লাস আছে ওগুলো একটু রুটিন করে রাখা, তারপর আজকে কী পড়লাম সেটা একটু ছোটো ছোটো নোট করে রাখা, এরপর ঘুমাতাম আবার রাত 12টা বাজে, আবার সকাল 8টা বাজে। এই একই রুটিনের মধ্যে অনেক বেশি থাকতে হয়েছে, কিন্তু বলাটা আসলে সহজ না, কারণ অনেক 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 কঠিন। কারণ দেখা যায় তো আমাদের যেহেতু বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, যেদিন আমি বায়োকেমিস্ট্রিতে প্রথম প্রবেশ করি সেদিনে আমাদের সিনিয়র আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় যে এই ডিপার্টমেন্টের সবথেকে বড় সমস্যা, এই ডিপার্টমেন্ট প্রতি রবিবার মিড টার্ম হয়। তো আমরা শুনে তো বুঝি নাই যে আরে আগে তো মান্থলি পরীক্ষা হইতো, এখন আর প্রতি রবিবারে কী বা কষ্ট। তো পরে বুঝতে পারি যে এটা যে ওটাও সহজ কিছু না। মানে আমাদের প্রতি রবিবার 3.5 মাস ধরে মিড টার্ম হয়েছে, মানে 4th ইয়ারে থাকাকালীন, এবং একটানা 3.5 মাস প্রত্যেকটা রবিবার আমরা পরীক্ষা দিই। শুক্র শনিবারে কোনো ছুটি নেই, শুক্র শনিবার আমরা দরজা বন্ধ করে পড়াশোনা করি, রবিবারে পরীক্ষা দিই। আর দেখা যায় আপনার 3.5 মাস যখন শেষ হয়, এরপর 1 মাসে পিএল চলে, পিএলের পরে 2.5 মাস ধরে ফাইনাল চলে, ফাইনালের পর এরপর আমরা নতুন ইয়ারে উঠে যাই। তো এরকম হেক্টিক একটা রুটিনের মধ্যে পুরো টাইম ছিলাম। তো রাজনীতির বিষয়টা কি, আমি যেহেতু আগে স্কুল জীবন থেকে মোটামুটি রাজনীতি সচেতন ছিলাম, এবং আমার বিভিন্ন গ্রুপের সাথে আসলে ওঠা বসা ছিল, পাঠ্যক্রম সার্কেলের সাথে ওঠা বসা ছিল। প্রতি মঙ্গলবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারে গল্পসপ্প আয়োজন করতাম। তো সেই হিসেবে আমার সবসময় ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল কালচারের সাথে একটা ওঠা বসা ছিল। তো সেই জায়গা থেকে যখন আমি ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম, আমি চেষ্টা করেছি যে আমার যে একাডেমিক জায়গাটাও ধরে রেখে পলিটিক্যাল যে ছাত্রলীগের সাথে যে মুহূর্তে আসলে ফাইট করতে হবে, এবং একটা স্বৈরাচারী ব্যবস্থার এগেইনস্টে যে আমাদের ফাইট করতে হবে, ওই ফাইটটা আমি জারি রাখার চেষ্টা করেছি। এবং আমরা যখন আমি ফেডারেশনে ছিলাম, তখন ফেডারেশন আমরা পুরো দমে আসলে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থা নিয়ে খুবই ভোকালি কথা বলেছি। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র ছিলেন, সেই জায়গা থেকে আসলে সরে আসলেন আপনি, এটি কি আসলে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল নাকি কোনো আদর্শিক দ্বন্দ্বের ফসল বলতে পারি আমরা? না, আদর্শিক আমার কাছে মনে হয়নি। মানে আমরা সবাই তো জুলাইকে একভাবে পারসিভ করেছি, আসলে অনেক রিফরমেশন হবে, চেঞ্জ আসবে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ছিল যেগুলোর কারণে হয়নি। এখন আবার মিলছিল না একেবারেই মানুষজন। আমি তো এটা অনেক বলেছি বিভিন্ন জায়গায় যে আসলে মানুষের মেন্টালিটি খুব গুরুত্বপূর্ণ। আমি পিওর মেন্টালিটির মানুষ আসলে খুব কম পেয়েছি। আপনার একটা চেঞ্জ আনার জন্য মিনিমাম কিছু লেভেলের সততা থাকতে হয়। তো আমার মনে হয়েছে যে ওই সততার একটা ঘাটতি আমি বিভিন্ন পর্যায়ে দেখেছি। আর আপনি যেটা বলছেন যে আদর্শিক দ্বন্দ্ব, আমি খুব একটা আদর্শিক ক্ল্যাশে যাই না সাধারণত, বা আদর্শিক জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভ্যারি করে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছু গ্রাউন্ড আছে যে আমার, হ্যাঁ, 71-এর মুক্তিযুদ্ধের প্রতি আমি একটা আবশ্যিক অবস্থানে থাকবো, যে 71-এর প্রতি যার সম্মান দেখাবে না, আমাদের শহীদদের প্রতি যারা সম্মান দেখাবে না, আমি তাদের সাথে কোনোভাবে পলিটিক্যালি কোনো ধরনের অ্যাফিলিয়েশনে যাব না। কিন্তু বাকি যে বিষয়গুলো, পলিটিক্সে কে ডান কে বাম কে মধ্যপন্থী, এই হিসাবগুলো আমার কাছে তুলনামূলক অনেক বেশি ব্লার্ড আউট। কিন্তু জুলাই তো আসলে এই জন্যই হয়েছিল, প্রত্যেকটা দেখা যাচ্ছে বিভেদের সীমারেখাগুলো মুছে যায়। তো আমি আসলে ওই ঐক্যের জায়গায় আসলে কল্পনা করেছিলাম বাংলাদেশটাকে, যে 1-1.5 বছর আমরা একটা ঐক্যের মধ্যে যাই, এবং ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্যে যাই, যেটা শ্রীলঙ্কাতেও অনেকখানি হয়েছে। তো আমার মনে হয়েছে যে সেই জায়গাটায় অনেক বড় ধরনের ব্যর্থতা তৈরি হয়েছে, এবং সেটার জন্য অবশ্যই ছাত্রদের এক ধরনের একটা দায় আছে। তো আমি সেই জন্য আমি যখন বের হয়ে যাব ওই সময়গুলোতে আমি অনেক অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করেছি কেন জিনিসটা ফাংশন করছে না। হয়তো পরবর্তীতে কোনো সময় বলবো, এখন নির্বাচনের সময়, এখন এত বেশি জিনিসগুলো মাথায় নেই। উমামা, আপনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর নেতৃত্ব দিচ্ছেন। অনেকেই আসলে বলার চেষ্টা করে যে এই স্বতন্ত্রতা আসলে একটি মুখোশ, এর জবাব আসলে কিভাবে দেবেন? আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের গতবার যখন একটা স্বতন্ত্র জোট হয়েছিল, তখন তাদের বয়ানটা যদি দেখেন, তখন তাদের উপরে কিন্তু একটা অ্যাটাক আসছিল যে ওরা বিরাজনীতিকরণকে প্রমোট করছে। বিশেষ করে আমাদের এখানকার লেফট লিবারেল অংশ তো সবসময়ই বিরাজনীতিকরণের একটা ভীতির মধ্যে ছিল। 1995 থেকেই কিন্তু যখন প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের এই ইউনিভার্সিটি রিফরমেশনের চুক্তিগুলো হওয়া শুরু হয়, তখন থেকেই কিন্তু বিরাজনীতিকরণ বাংলাদেশের শহুরের রাজনীতিতে একটা খুব পপুলার শব্দ। সেই জায়গা থেকে বিরাজনীতিকরণ এর কথা আসলে আমাদের এখানকার লেফট লিবারেল গ্রুপ বহু বছর ধরে বলে আসছে। এবং আমরা যখন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটা তৈরি করছি,
তখন কিন্তু আমাদের কিছু ভিশন ছিল যে আমরা কোন বিষয়গুলো এখানে আসলে সামনে আনতে চাই। তার মধ্যে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমরা আসলে পলিটিক্যালি কনসাস জনগোষ্ঠী চাই, যে জনগোষ্ঠী নিজের অধিকার সচেতন থাকবে এবং একটা সংগঠিত জনগোষ্ঠী আকারে থাকবে, কিন্তু কোনো দলীয়কৃত জনগোষ্ঠী আকারে থাকবে না। জিনিসটা আসলে কেমন, ধরেন আমি আমার ক্যাম্পাসের মধ্যে আছি, এখন আমি কোন সিটটাতে থাকবো, এই সিটটা যদি হচ্ছে কোনো একটা ছাত্র সংগঠনের বড় ভাই ঠিক করে দেয়, এবং বা আমি যে ক্লাসে পড়ছি সেই শিক্ষক যখন দেখা যাচ্ছে কোনো একটা দলীয় রাজনীতি বয়ান হচ্ছে ক্লাসে এসে আমাকে শোনায়, তখন কিন্তু তাদের যে এথিক্সগুলো, মানে এখানে ছাত্র রাজনীতি এথিক্স বলি বা শিক্ষক রাজনীতি এথিক্স, এগুলো কিন্তু ভঙ্গ হচ্ছে। তো আমরা আমাদের কথার মধ্যে খুব স্পষ্টভাবে বলেছি যে নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। অর্থাৎ আমরা একই সাথে দলীয়কৃত ছাত্র সংগঠনের দলীয়করণের বিরুদ্ধে কথা বলছি, পাশাপাশি ক্যাম্পাসটাকে আবার দলীয়করণে নো মোর পলিটিক্স বলে যেভাবে করে আবার একটা বিরাজনীতিকরণ করে ফেলার একটা চেষ্টা করা হয়, ছাত্রদের অধিকার সচেতনতাকে নষ্ট করে ফেলার চেষ্টা করা হয়, সেটাকে নিয়েও আমরা কিন্তু যথেষ্ট কনসাস। কিন্তু আমরা এখানে যে কথাগুলো বারবার আনছি সেটা হচ্ছে ক্যাম্পাসটা হতে হবে আসলে একটা একাডেমিক স্ফিয়ার। অর্থাৎ এখানে স্টুডেন্টরা পড়াশোনা করবে, তার অধিকার নিয়ে ডিবেট করবে, একদম ফুল ফ্লেজ হচ্ছে এখানে মানে কথার লড়াই হবে। কিন্তু আপনার পড়াশোনার স্পেসটা থাকতে হবে। যে যাই হোক না কেন ক্যাম্পাস কখনো বন্ধ হবে না, ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা চলতে থাকবে, স্টুডেন্টরা ক্লাসে হচ্ছে বেটার একটা এডুকেশন পাবে, তার কারিকুলামটা প্রত্যেক বছর রিভিউড হবে, তার টিচার পড়াইতে পারে কি পারে না এইটা অবশ্যই হচ্ছে যে রিভিউড হইতে হবে। আপনি বুয়েটে যান, বুয়েটে কিন্তু একাডেমিক স্পেসটা যথেষ্ট পরিমাণে গোছানো। তারপর আমি ইভেন অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি দেখেছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তারপর আমি যেমন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখেছি একাডেমিক দিকে ওরা অনেক ফোকাস করে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসতে তো দেখি যে এখানে যে একটা পড়াশোনার জায়গা এটা কেউ পাত্তাই দিতে চায় না। সো এবার অনেকেই তাদের ইশতেহারের মধ্যে এই কথাগুলো তুলে আনছে, কিন্তু আমরা সোজা কথা বলছি, আমরা একটা ভিশন ক্রিয়েট করতে চাই যে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী চাই, কিন্তু ক্যাম্পাসটা আসলে একটা একাডেমিক ক্যাম্পাস হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি রাজনীতি সচেতন না হয় তাহলে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা হবে? এই কথাটা দুইটা আমরা একই সাথেই বলছি যে বিরাজনীতিকরণটা চাই না, এখানে রাজনীতি সচেতন জনগোষ্ঠী চাই, পাশাপাশি আমরা ক্যাম্পাসটাকে একটা একাডেমিক ক্যাম্পাস যেখানে স্টুডেন্টরা আসলে পড়াশোনা করার জন্য আসবে, এটাই চাই। এই ধরনের কথা আসলে আছে যে নির্বাচন করার জন্য স্বতন্ত্র পরিচয় ব্যবহার করলেও পর্দার আড়াল থেকে বেশ কিছু ছাত্র সংগঠনের প্রভাব আছে, বা পর্দার আড়ালে বেশ কিছু ছাত্র সংগঠনের প্রভাব আমাদের আছে। হচ্ছে আমাদের যে প্যানেলটা সেটা আমরা 4-5 জন আমাদের প্যানেলের শুরুর দিকে আমরা একটা প্যানেলে থাকবো এরকম একটা আলাপে পৌঁছাই, তখন এই প্যানেলটা হচ্ছে আমরা বাকিদের আস্তে 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 বডিটা ফর্ম করি আর কি। সো এখানে কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের কথা হয়নি। আমি যেটা বলবো যে অনেক ছাত্র সংগঠনের সাথে হয়তো আমরা আলাপ করেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক ছাত্র সংগঠনের সাথে আলাপ করেছি, কিন্তু কোনো ছাত্র সংগঠন এসে আমার ভাষা কী হবে এটা ঠিক করে দিবে, আমার এখানে প্যানেলে কোন লোক ঢুকবে কোন লোক ঢুকবে না এগুলো ঠিক এগুলো কিছুই হয়নি। যেহেতু আমি দীর্ঘদিন একটা পলিটিক্যাল স্পেসে ছিলাম, তো সবার সাথে তো আমার একটা ওঠা বসার সম্পর্ক আছে, তো ওই ওঠা বসাটা আমি অবশ্যই হচ্ছে সেই ওঠা বসাটা মেনটেন করি। কিন্তু আমার প্যানেল যেটা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমি যেহেতু কোনো দলের সাথে নাই, আমার প্যানেলেও যারা আছে তারাও কিন্তু এখানে কোনো দলের সাথে নাই, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে প্যানেলের গতিমুখ আসলে কোন দিকে হবে। আপনি মোবাইল জার্নালিজম নিয়ে সমালোচনা এটা নিয়ে করেছেন। আসলে বলবো না। আচ্ছা, অনেকেই বলছেন যে আপনি আদর্শের জায়গা থেকে নির্বাচন করছেন না, আপনি জাতীয় রাজনীতিতে জায়গা করার জন্য নির্বাচন করছেন। জাতীয় রাজনীতি মানে ভাত যেটা এভাবে খাওয়া যায়, ভাত কেন এভাবে খেতে হবে, আমি তো এটা বুঝতেছি না। জাতীয় রাজনীতি যাইতে হলে তো আমি 5 আগস্টের পরে যাইতে পারতাম, আমার কেন আবার ক্যাম্পাসে এসে ডাকসু নির্বাচন করে আবার পরের বছর ফেব্রুয়ারিতে এমপি নির্বাচন করতে হবে? আমি এত তেল আসলে আমার নাই। যদি আমি এমপি নির্বাচন করতাম তাহলে আমি এমপি নির্বাচনের জন্য ওভাবেই কিন্তু মাঠ গুছাতাম। না, আমার প্রশ্নটা ছিল যে ভিপি পদ যেটি আছে এটি কি আপনার পলিটিক্যাল লঞ্চ প্যাড কিনা? না, মানে আমি যেটা বলছি 5 আগস্টের পর তো এমনিই আমি জাতীয় রাজনীতি যেতে পারতাম, মানে আমার তো ওই লেভেলের পপুলারিটি সবসময় ছিল যে সেটাকে দিয়ে আমি আমার এলাকা থেকে আমার সাথে যোগাযোগ করলো না, মানে 5 আগস্টের পরে তো আমার এলাকা থেকে আমাকে বলছে আপনি আসেন এখানে গণসংযোগ করেন, আপনি নির্বাচন করার জন্য প্রস্তুতি নেন, মাঠ গুছান, পোলাপান এসে আমার সাথে দেখা করে গেল। কিন্তু আমি আসলে কখনোই নির্বাচনী রাজনীতিতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করিনি। আর যখন আমি বললাম যে আমি আসলে কোন কাজটা করতে চাই এই মুহূর্তে, এই বিষয়গুলো আমি বারবার আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দেখলাম আমি আসলে ক্যাম্পাস পলিটিক্স নিয়েই সবসময় কাজ করেছি, তো এবং 5 আগস্টের পরেও কিন্তু আমার প্রধান ফোকাস ছিল যে ছাত্র রাজনীতির গতিমুখটা আসলে কোন দিকে যাচ্ছে। সো আমি যদি এখানে ডাকসুতে আসি, আমার কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট পলিটিক্সের গতিমুখটা ঠিক করার একটা সুযোগ থাকবে। এখন ওইটা আমার জন্য বেশি দরকারি।
এটার পরবর্তীতে আমার জীবন জাতীয় রাজনীতিতে এখানে এমপি বা নির্বাচন ভিত্তিক রাজনীতি তো আমরা কখনোই আসলে করি নাই। সো এইদিকে আমি বরং পরিবর্তনটা আনার ব্যাপারে বেশি আগ্রহী। যদি ভিপি হইতে পারি তাহলে আমি যে টেনিউরটা আমার থাকবে ওই পুরো সময়টা আমি আসলে ক্যাম্পাসের এই জায়গায় সার্ভ করে যাবো, একটা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করব। আর পরবর্তীতে কোথায় যাব না যাবো এটা তো আমি নিজেও এখনো জানি না। আমরা দেখলাম যে ডাকসুতে 400-রও অধিক আসলে প্রার্থী তারা নির্বাচন করছেন, তার ভেতরে 62 জন নারী শিক্ষার্থী। এই যে অবকাঠামোগত এই সমস্যা নিয়ে আপনি কি ভাবেন? আমার মনে হয় যে এবার সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট যেহেতু অনেক বেশি হয়েছে, তো মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যদি সে নির্বাচনে দাঁড়ায় বা পাবলিক স্পেসে হচ্ছে বেশি ওপেন হয় তাহলে হচ্ছে তাকে সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তো অনেক মেয়ে এবার কিন্তু নির্বাচনে দাঁড়ায়নি। যারা সাহস করে দাঁড়িয়েছে আমি সাধারণ মেয়েদেরকে বলছি যে আপনারা মেয়ে ক্যান্ডিডেটদের বেশি ভোট দিবেন বা প্রায়োরিটি দিবেন, কারণ মেয়েরা যদি মেয়েদের প্রায়োরিটি না দেয় তাহলে সামনের সময়গুলোতে কিন্তু মেয়েরা আর এগিয়ে আসতে চাইবে না। তো এটা ভোটারদের একটা দায়িত্ব, বিশেষ করে নারী ভোটার যারা 47% নারী ভোটার, তাদের দায়িত্ব নারীদেরকে আসলে ভোট দেওয়া। এটা শুনতে খুব মনে হয় যে আমি পক্ষপাতিত্ব করছি, কিন্তু ইটস দ্য ফ্যাক্ট। এই মুহূর্তে যদি মেয়েরা সামনে না আসে সামনের দিনে নারীরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। আমি সামনে আসতে চাই আমার নিজের একার জন্য না, আমি আসতে চাই সামনে আরও 50টা মেয়ের সামনে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধরেন আপনি ডাকসু নির্বাচনে হেরে গেলেন, সেক্ষেত্রে আপনার ভাষ্য কি থাকবে? এটি ষড়যন্ত্র বলবেন নাকি এটিকে ভোট কারচুপি বলবেন নাকি শিক্ষার্থীদের সঠিক রায় বলবেন? ভোটের দিন কি হয় সেটার উপর নির্ভর করে। এখন ভোটের দিন তো আমাদের যে ভোট কেন্দ্র সেটা অবজার্ভ করার জন্য তো সময় থাকবে, তখন বোঝা যাবে যে আসলে ভোটে কি হতে যাচ্ছে। সো এখনই তো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। ভিপি নির্বাচিত হলেন, সেক্ষেত্রে প্রথম 30 দিন আপনি কি এমন করবেন যেটি অন্য ভিপিরা করবে না? অবশ্যই মেয়েদের প্রবলেমগুলো সলভ করার জন্য সবার প্রথমে আমি হাত দিব, যেটা হচ্ছে উদ্বাস্তু ভবঘুরে অপসারণ, ক্যাম্পাসে হচ্ছে সব জায়গায় লাইটিংয়ের ব্যবস্থা করা। যেমন আপনার ঢাকা গেটের দিকে যে চত্বরটা করলো, এখানে কিন্তু প্রচুর মাদকাসক্তি রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে শাটল বাসটা চালু করা, তারপর বঙ্গমাতা কুইতমূর্তির দিকে যে ড্রেনেজ সিস্টেমটা থাকে সেটাকে হচ্ছে নিরসন করা। বঙ্গমাতা কুইতমূর্তিতে মশা বানর এগুলোর উৎপাত অনেক বেশি, ওগুলো ঠিক করা। তারপর আমাদের যে আবাসন বৃত্তিটা আছে সেই আবাসন বৃত্তিটা এখন শুধুমাত্র মেয়েদের জন্য আছে, তো আমি উদ্যোগটা নিব যাতে এটা ছেলেদের জন্য চালু করা যায়। আর একটা আমার মাথায় পরিকল্পনা আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অল আউট ফুড ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান দরকার। সেটা হচ্ছে একদম প্রশাসন এবং ডাকসুর সমন্বয়ে কিন্তু এই ফুড ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যানটা হতে পারে, যার আন্ডারে যদি আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি যে প্রত্যেকটা ইনস্টিটিউট ভিত্তিক এখানে আসলে ক্যান্টিন হইতে হবে। এবং আমি সেই ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করব, কারণ এটা আমি জাস্ট র্যান্ডম ক্যান্টিন করে দিলে হবে না। অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট করে কোথায় ক্যান্টিন করা যায় সেটা প্ল্যানিং করে 1 বছরের সময় নিয়ে কিন্তু এখানে ক্যান্টিনগুলো করতে হবে। পাশাপাশি হচ্ছে আমি একাডেমিক সংস্কারের জায়গা কিছু এখানে বলেছি। আমার একটা হিউজ প্ল্যান আছে যে ক্যাম্পাসে আসলে একাডেমিক যে ক্রাইসিসগুলো আছে সেগুলোকে ধরে আসলে কাজ করার আমি একদম করব। যে আমি একটা পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেমের কথা বলেছি, সো আমি প্রথমে গিয়ে হচ্ছে কীভাবে এটা এন্ডোর্স করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করব একাডেমিক সাইডে। যেটা পলিটিক্যাল সাইডে অবশ্যই আমি ছাত্র রাজনীতির সংগঠন এবং আমাদের প্রশাসন আছে তাদের সাথে মিলে আমি কিভাবে একটা ওপেন স্পেসে সকলে মিলে একটা ছাত্র রাজনীতি সংক্রান্ত সমাধানে আমরা পৌঁছাতে পারি, এই সমস্যাগুলো সুরাহা করতে পারি। যে হলে ছাত্র রাজনীতির অবস্থা বা একাডেমিক এরিয়াতে ছাত্র রাজনীতির অবস্থা, এগুলো নিয়ে কিন্তু প্রচুর বিরোধ আছে ছাত্র রাজনীতি সংগঠনগুলোর মধ্যে, এগুলো আমি মীমাংসা করার চেষ্টা করব। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে ডাকসু নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসেছে। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তাদের, যারা ভোটার আর কি, যারা সিদ্ধান্ত নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যেটা বলবো যে ভোট ফর মি, ভোট ফর উমামা। কারণ আপনারা আমাকে যদি ভোট দেন তাহলে আমাকে অ্যাভেলেবেল পাবেন, ক্যাম্পাসেই পাবেন। এবং যখন আমি বৈষম্যবিরোধী ছিলাম তখন আমি চেষ্টা করেছি সবার কাছে সর্বোচ্চ অ্যাভেলেবেল থাকতে, এবং আমার কথা হচ্ছে সেটাই যে আমি চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সকলের সমস্যাগুলোকে সমাধান করার। আমি যদি 1000% নাও পারি 30% তো পারবো, বা 40% তো পারবো। ওই 40% 30%ও যাতে আমি এফর্টটা দিতে পারি সেটা আমি নিশ্চিত করব। সো আপনারা যদি অ্যাকচুয়ালি চান যে ছাত্রদের সমস্যাগুলো কেউ মন থেকে বুঝুক এবং ছাত্রদের মাঝে উপস্থিত থাকুক, তাহলে আসলে আপনারা আশা করি যে আপনারা আমাকে চুজ করবেন। উমামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা নতুন কিছু জানতে পারলাম এবং আপনার নির্বাচনের জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সেটি এখন সময়ের প্রশ্ন। এই দীর্ঘ সময় ধরে আমাদের সাক্ষাৎকারটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা দেখছিলেন মানব জমিন, আমি সঙ্গে ছিলাম এমপারফেজ।